এই নেন আপনার বাচ্চা। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো বাবা। আরে না না, ধন্যবাদের কোনো দরকার নেই। আপনার বাচ্চা আপনি ফিরে পেয়েছেন, এতেই আমি খুশি হয়েছি। এই যে ভাই, আমাকে পিঠা দেন, পিঠা খাবো। 2 টাকার পিঠা না 5 টাকার পিঠা? 2 টাকা 5 টাকা ঠিক বুঝলাম না ভাই। ছোট বাড়ি 2 টাকা, বড় বাড়ি 5 টাকা, একদম কম হইব না? পিঠা খেলে আবার দাম দিতে হবে? খাইছে আমারে, এ কোন বেহেস্ত থেকে আইছে? আরে মার খাবেন, টাকা দিবেন না? ঠিক আছে ভাই, এক গ্লাস পানি দেবেন? কাল্লু, 1 গ্লাস পানি দিয়ে বিদায় কর। আরে মাগনা পানি খাইবেন, তাও আবার সিট দখল কইরা? ওরে কাস্টমার হইব? জি। আপনাকে অনেক ধন্যবাদ। পুরান পাগলে ভাত পায় না, না পাগলের আমদানি। যত সব খেতে এসে ঢাকা শহর ভরে লেছে। নয়া আমদানি মনে হইতেছে। বাবা, কত সুন্দর গাড়ি। একদম শখ শখ করছে। ঠিক আছে, এই ঠিকানাটা কোথায় বলতে পারেন? হ্যাঁ, ঠিকানা আমি চিনি। 100 টাকা দাও, বলে দেবো। হ্যাঁ, 100 টাকা? হ্যাঁ, 100 টাকা। 100 টাকা দেবে, দিনের দিন ঠিকানা বলে দেবো। আর যদি না দাও, মাইলের পর মাইল, ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস চক্র চক্র চক্রের উপর থাকবে। আর ঢাকা শহরের ঠিকানা বড়ই জটিল। টাকা দেবে না হাতা দেবে? ভাই, আমার কাছে তো 100 টাকা নেই। নাই? না, তবে ঠিকানাটা আমার খুব দরকার। যা আছে তাই বাড়ি করো, পকেটে হাত দাও, দাও দাও, নইলে কিন্তু দাঁড়ান, দিচ্ছি দিচ্ছি। এই যে 17 টাকা, আর ভালো, এই যে 75 পয়সা। মাগনা কাম আমি করি না। মাগনা কাম করলে দাম থাকে না। ওই যে দেখতেছো 24 তলা বিল্ডিং, তারই 8 তলায় চৌধুরী অ্যান্ড কোম্পানি। সোজা চলে যাও। আপনি বসেন, আমি গিয়ে বলে আসি। ও, কি নাম আপনার? আরে না, তোমাকে যেতে হবে না। আমি আপনাকে বিনা অনুমতিতে ভেতরে যেতে দেব না। দেখো, তাহলে আমি কিন্তু রাগ করব। আর রাগ করে ওনাকে গিয়ে বললে উনি কিন্তু তোমার চাকরি নট করে দেবে। তখন তোমাকে কিন্তু ছেলে মেয়ে নিয়ে না খেয়ে রাস্তায় পড়ে থাকতে হবে। তোমার খুব কষ্ট হবে, তোমার জীবন চলবে না, অভাব এসে পড়বে, না খেয়ে মরবে। না না, আমি না খেয়ে মরতে পারবো না। আমার 2 স্ত্রী আর 6 ছেলে মেয়ে আছে। আপনি যান, ভিতরে যান। ধন্যবাদ। আল্লাহ, তুমি আমাকে আমার চাকরিকে রক্ষা করো। আরে আশরাফ মিয়া, এসো এসো। কেমন আছো মারুবি? কেমন আছো? ভালো। ভালো, আচ্ছা। ভালো। বসো বসো। রাজু কোথায়? চাচু, চাচু, কে তুমি? আমাকে না বলে আমার চেম্বারে ঢোকার সাহস তোমার কি করে হলো? চাচু? চাচু? কার চাচু? কিসের চাচু? কোন চাচু? কাকে তুমি চাচু বলছো? আপনি আমাকে চিনতে পারলেন না চাচু? আমি রাজু। রাজু? হ্যাঁ, কোন আপনার রাজু? সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু আনোয়ার হোসেনের ছেলে রাজু। আনোয়ার হোসেন? কোন আনোয়ার হোসেন? কোথায় থাকে? কি করে সে? বাড়ি কোথায়? মধুপুর। মধুপুর? ও হ্যাঁ হ্যাঁ, সেটা অনেকদিন আগের কথা। 10-15 বছর হবে। সে আনোয়ার হোসেন তো কবে মরে শেষ হয়ে গেছে। তা তুমি এখানে কি করতে এসছো? মা একটা চিঠি দিয়েছে আপনাকে। চিঠি পড়ার মতো সময় আমার নেই। তোমার কি বলার মুখে বলো। আর না হলে আমি একটা চাকরির আশায় এসেছিলাম চাচু। দ্বিতীয়বার তোমার মুখ থেকে ওই চাচু শব্দটি আমি শুনতে চাই না। আর চাকরি আমার এখানে, চাকরি করতে যে যোগ্যতা লাগে সেই যোগ্যতার কিছুই তোমার নেই। তোমার পোশাক, তোমার চেহারা এসব শহরে কোনো চাকরির জন্য উপযুক্ত নয়। সুতরাং তুমি আসতে পারো। কি হলো, এবার দাঁড়িয়ে রইলে কেন? এসব অভাবী লোকের জন্য কাজ করা দায় হয়ে পড়েছে। অ্যাকাউন্টেন্ট সাহেব, ছেলেটিকে 200 টাকা দিয়ে বিদায় করে দিন। এই নাও, স্যার খুব দয়ালু। কোনো কাজ না করে আসা মাত্র টাকাগুলো পেয়ে গেলে। তোমার কপাল ভালো। এই টাকাটার আমার দরকার নেই, এটা আপনিই রেখে দিন। চলি আশরাফ সাহেব।
স্যার, আমার নামে কোনো নালিশ দেননি তো? চাকরির কোনো ক্ষতি হবে না তো? না ভাই, ক্ষতি যা হওয়ার আমার হয়েছে। আমাকে শহরেই একটা কাজ জোগাড় করে নিতে হবে, যেমন করেই হোক। যে কোনো কাজ আমাকে করতেই হবে। পুরি নেবা? আমার কাছে কোনো টাকা নেই। টাকা নাই তো চার হইছো কেন? ভাই, আমাকে একটা কাজ দেবেন, যে কোনো কাজ। আমি আজ দুদিন না খেয়ে আছি। তুমি না খেয়ে আসো তো আমি কি করুম? এখানে কোনো কাম নাই, যাও। বিশ্বাস করুন ভাই, ক্ষুধার আরে। জ্বালা আমার আর সহ্য হচ্ছে না। ভাই, একটা কাজ দেবেন ভাই। 10 টাকা ডাল পুরি দাও। দিচ্ছি স্যার। যদি কখনো দরকার হয় আমার কাছে এসো। আমার এই কার্ডটা রাখো। আরে না না, আপনার ওখানে যাওয়ার আমার কোনো দরকার পড়বে না। তুমি শালা ভিখারি ভিক্ষা চাইতে এসে খায় নাই 2 দিন, 2টা ডাল পুরি দেন। বাট তুমি তুমি দুদিন না খেয়ে আছো? জি। কি বলছো তুমি? এই রহমান, তারপরে সব ওনাকে দিয়ে দাও। কি কর স্যার? হ্যাঁ, আমি যা বলছি তাই করো। সব তারপরে দিয়ে দাও ওনাকে। এই না, কি বলেতে আপনাকে ধন্যবাদ দেবো? আজ দুদিন যাবত আমি না খেয়ে আছি। আল্লাহর দুনিয়ায় কিছুই বুঝি না। ভালো মানুষ থাকে অভাবে, আর গুন্ডা বদমাইশরা থাকে সুখে। ওই দোকানদারের বাচ্চারা হপ্তা লই যায়। এই টাকা দে। 500। দেখো কেমনি আইতেছে। কেমনি দাও। এই চান্দারে আর আলু আর টাইট গুন্ডা ভাই, আর তাকে এখনো লাভ হইব না। আর সারাদিনে 300 টাকার বেশি বেচতেই পারি নাই। 500 টাকা দিব কই থেকে? এখানে দিতে পারলেন ভাই খা। আমার বাঁচান ভাই, আমার কাছে আর টাকা নাই। আর মারলে আলু আর টাইট হয়ে যাইব। তাহা নাই, না, তাহা নাই, তাহা নাই তোমার কা। এ আদেই নলা মার। এই কি গাও কি? আমার খাবার। তোর খাবার? জি। এইখানে আমার খাবার ছাড়া আর কারোর খাবার নাই। এই সব কিছুর মালিক আমি। আমারে থুইয়া তুই একা খাবি, এ হবে না। দেখুন, আমি 2 দিন যাবত না খেয়ে আছি। আমার ভীষণ ক্ষুধা লেগেছে, আমার খাবার দিন। খাবি? নে নে। কেমন গাইলি, মজা। আরো খাবি? নে 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 নে, ধর ধর। আর কি হয়েছে, ধর না। কেমন গাইলি, মজা না? খুব মজা। ধর ধর, কি এলে, ধরো না। এই কার আব্দুল্লি? হালা ফালা কার গায়ে হাত দিয়েছে? পিঠা হালার বলা রে।
খাবেন? ওদের মাইরে আমি হালুয়া টাইট দিয়ে বলাবি। খাবার আল্লাহর নিয়ামত, মানুষের রিজিক। আরে দুবেলা দুমুঠো খাবারের জন্য বাংলাদেশের 13 কোটি মানুষ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আর সেই খাবারে লাথি মেরে তুই পাপ করেছিস। সালাম কর, সালাম কর। তোর পাপের প্রায়শ্চিত্ত করতে তোকে এই ধুলো মাখে খাবার খেতে হবে। আর যদি কোনোদিন কারো খাবার কেড়ে নিতে আসিস, তাহলে তোদের এই দুনিয়ার খাবার চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। সাব্বাস উস্তাদ, এমন মায়ের মাছ অগ হালুয়া টাইট হয়ে গেছে। ওই জান উস্তাদ, না মানে জান, না মানে উস্তাদ, ওই হারামজাদার বাচ্চা গুন্ডাগুলা আমাকে বাজারের দোকানদারের কাছ থেকে জোর করে 500 টাকা হাপ্তা বাবদ দেয়। উস্তাদ, আপনি আমাকে বাঁচান, আমরা আপনার গোলাম হয়ে থাকবো। কি কন দোকানদার ভাইরা? হ্যাঁ, আপনার যা শক্তি, সেই শক্তি নিয়ে আপনি আমাদের পাশে দাঁড়াইলে ওই বেটারা আর জীবনে আমাকে এখানে আইব না। না, আমার পক্ষে সম্ভব না। হ বাবা, তুমি থাইকা যাও, আমাগো রক্ষা কর্ণওয়ালা হিসাবে থাইকা যাও। ওই বেটাগো আমরা 500 টাকা হপ্তা দিতাম, তোমার আমরা 100 টাকা করে দিমু। এই বাজারে 60টা দোকান আছে, 100 টাকা করে পাইলে তোমার 6000 টাকা হইব। তোমার খাওন থাকুন। আরে থাকুন তো আমার বাড়িতে, ফুল ফ্রি, খাওন দাওন শোন সব ফ্রি, হালুয়া টাইট। যে কোনো একটি কাজ করে আমাকে বাঁচতে হবে। এই কাজটা তো খারাপ না, গুন্ডাদের হাত থেকে নিরীহ মানুষকে বাঁচানো পুণ্যের কাজ। আর বাইবেন না উস্তাদ, আমি আপনার পায়ে পড়তেছি, আমাকে দিকে একটু মুক্তিরা তাকান। আমাকে থেকে করছো আমাকে। না না, তোমাদের কথা আমি রাখবো। আমি তোমাদের এখানেই থাকবো। আবার একটু তো শরবত দিবি রে বিজলি। আমার শরবত খাবি? আহারে সোনার সান পিতলা গুগু, আমার শরবত খাওয়ানোর শখ হইছে। আয় খা। ও মা গো, মইরা গেছে, আমার হাত গেছে রে। ওই যে দেখা যায়, ওই রইল কি আমার বেহেস্ত কাটা। আসো, পুরো অসুবিধা হইব না। আরে ফাটাফাটি, এই হিরো দেখে আমাকে মহল্লাইন করতেছে। আহারে বিজলি, এইবার তোর ফাটাফাটি হয়ে যাইব। হাই হিরো, এই নাও এক গ্লাস শরবত খাও, ঠান্ডা শরবত। না না, তো শরবত খাওয়া লাগবে না, তো শরবতের মধ্যে সব রং। মনে সব রং মিশাইয়া আমি শরবত বানাই, আর এই শরবত খাইয়া এরা আমার দিকে চাইয়া থাকে। এবার আমি পাইছি হিরো রে। লাও হিরো, এক গ্লাস শরবত খাও। না না, আমার কাছে তো আরে নাও, কোনো টাকা লাগবো না। টাকা লাগবে না। না, তুমি একটু ভালোবাসা দিলেই হইব। জি, ভালোবাসা? খাও, ফাটাফাটি শরবত। তোমার শরবত খুব ভালো। বেশি ভালো কইও না, ওইলে আবার তোমার পিঠা ছাড়বো না। আরে আসো, এই দত্তর গেলাস। আরে আসো তো, দত্তর সব ভালো, ফাটাফাটি। এতদিনে আমি আমার একজন মনের মানুষ পাইয়া গেছি। ওস্তাদ, এই বিছানায় শুয়ে পড়ো। আরে শো তো, আরাম কইরা তুমি ঘুমাও। আমি যাই, তোমার খাওয়ার ব্যবস্থা করি গা। ওই মর্জিনা, আরে গেলি কই? আরে ওই সেমরি।
শালায় নাচবে সবাই বের হয়ে যাবে রে দুজনারে মাথায় পাগড়ি পরে তোমার পুতুল বর সেজে যাবে রে আমার বাড়ি রাত রাজুর স্বপ্ন দেখছিলাম। রাজু, রাজু তুমি কোথায়? যেখানেই থাকো, যত দূরেই থাকো, তুমি আমার মনের মণিকোঠায় বসে আছো। ভালোবাসার মাধুরী দিয়ে সাজিয়ে রেখেছি আমাকে আমি তোমার জন্য। তুমি কোথায় রাজু? রুবি, নাস্তা খেতে আয় মা। নাস্তা? বাবা, আমি যখন ছোট ছিলাম তখনকার কিছু কিছু স্মৃতি আমাকে বারবার নাড়া দিয়ে যায়। তুমি, আমি, মা, আমরা সবাই গ্রামে থাকতাম। গ্রামে মায়ের এক ঘনিষ্ঠ বান্ধবী ছিল মায়া আন্টি। তার ছেলে রাজুর সঙ্গে আমার বিয়ের কথা হয়েছিল। তারপর মা মারা গেল, রাজুর বাবা মারা গেল। তুমি আমাকে নিয়ে শহরে চলে এলে, রাজুদের আর কোনো খবর নিলে না। কিছু কিছু কথা আছে যা শুনতে ভালো লাগে না, কিন্তু কথাগুলো ঠিক। বন্ধুত্ব হয় সমানে সমানে মা, ধনী আর গরিবের মধ্যে বন্ধুত্ব হয় না। কেন বাবা? গরিবরাও তো মানুষ। হ্যাঁ মানুষ, গরিবদের প্রতি আমার কোনো রাগ বা বিদ্বেষ নেই, বরং সহানুভূতি আছে। যেমন কুকুর বিড়ালের জন্য মানুষের থাকে, তাহলে কুকুর বিড়ালকে মানুষ গলায় জড়িয়ে ধরে বসে থাকতে পারে না। পারে বাবা, যদি সহানুভূতি ঠিক থাকে তবে কুকুর বিড়ালকে নিয়েও বিছানায় শুয়ে থাকা যায়। আর মানুষ তো ওদের চেয়ে অনেক মহান। রুবি, তোমার মাও তোমার মতো ছিল, গরিব বড়লোক মানত না। তাই আমার মত না থাকা সত্ত্বেও এক মাস্টারের ছেলে রাজুর সঙ্গে তোমার বিয়ের সম্বন্ধ করে বান্ধবীর সম্পর্কটাকে মজবুত করতে চেয়েছিল, কিন্তু তা হয়নি। ভাগ্যের নির্মম পরিহাস, দুটো মৃত্যু সে বিয়ে বন্ধ করে দিয়েছিল। যা অদৃষ্টি দেয়নি তা মানুষ করে পরিপূর্ণ করতে পারে না। তুমি বড় হয়েছো, তোমার পরীক্ষা শেষ হয়েছে। এখন আমি তোমার বিয়ে দিয়ে পিতার শেষ কাজটা শেষ করতে চাই। তুমি তার জন্য নিজেকে প্রস্তুত করো। বাবা আমাকে আবার বিয়ে দিতে চায় কেন? আমার বিয়ে তো হয়েই গেছে। হ্যালো। ও সরি আভি, আমি একদম ভুলে গিয়েছিলাম, এখনই আসছি। তুই আমাকে কোথায় নিয়ে এলি কাদের? উস্তাদ, ফ্যাশনের জগতে শহরে আইছো, দামি পোশাক আশাক না পরলে মানুষ খেত কইব, তখন আর তোমার দাম থাকবো না। যত দামি পোশাক পরবা তত তোমার বাজার দর সব শেয়ার মার্কেটের মতো হু হু করে বাড়তে থাকবো, শুধু বাড়তে থাকবো। আসো উস্তাদ, আরে ভিতরে আসো, আসো না, আসো। এই যে ভাই, এনার প্যান্ট শার্ট দেখান তো। দেখো উস্তাদ, দেখো। তুই অনেক দেরি করে ফেলেছিস। তোকে নিয়ে ছোট বোনের বিয়ের মার্কেটিং করব বলে আর কাউকে আমি বলিনি। সরি, অতীতের স্মৃতি আমাকে এমন ভাবে নাড়া দিচ্ছিল যে বর্তমানকে আমি ভুলেই গেছি। তুই ভাবিস না আমি তো সব মার্কেটিং করে দিচ্ছি। এই ঘড়িটা দেখান তো, ওইটা দেখান তো। হ্যাঁ হ্যাঁ ওইটা, হ্যাঁ হ্যাঁ এটা। শালা চোর, পরের ব্যাগ চুরি করে ভাগছিলি? এই ব্যাগ কার? আমার। এই চোরটা আপনার ব্যাগ চুরি করে ভাগছিল, আমি ধরে ফেলেছি। কি এত বড় সাহস? এই জলদি পুলিশে খবর দে। ম্যাম সাহেব, আপনি পায়ে ধরি, আমাদের পুলিশে দেবেন না। আমি আর জীবনে চুরি করুন না, আমার মাফ করে দেন। তোকে মাফ করা ঠিক হবে না, জলদি পুলিশে ফোন করুন তো। দাঁড়ান মেম সাহেব, ও হয়তো অভাবে পড়ে চুরি করেছে। স্বভাবের চোর না, অভাবের চোর। অভাব মানুষের বিবেক বুদ্ধি সব শেষ করে দেয়। ওকে মাফ করে দেওয়াটাই মনে হয় ভালো হবে। এই
এই মেম সাহেবের কাছে মাপ চা, মাপ চা। তা ধরতে হবে না, আমি তোকে এমনি মাফ করে দিলাম। যা, মেম সাহেবের মনে অনেক দয়া, তাই তোকে মাফ করে দিয়েছে। আর কোনোদিন চুরি করবি না, যা। আরে যা, আরে যা। এই নিন মেম সাহেব। আপনার এই উপকারের কথা আমার অনেকদিন মনে থাকবে। না মেম সাহেব, গরিবের উপকার বড় লোকরা কখনো মনে রাখে না। চলি। আমার মেয়ে রুবি তার মায়ের মতো গরিবদের প্রতি প্রচন্ড দরদ এবং সহানুভূতি, অথচ সে জানে না গরিবকে নিয়ে সাহিত্য লেখা যায়, কবিতা রচনা করা যায়, কিন্তু জীবন কাটানো যায় না। কারেক্ট। আরে ওরা হলো তো নর্দমার কীট, ওদের পায়ের নিচে দাবিয়ে আমাদের মতো বড় লোকদের উপরে উঠতে হয়। রাইট। তাই তো মেয়েটাকে নিয়ে আমি ভীষণ চিন্তা করছি। যদি ওরা একটা বিয়ের ব্যবস্থা করতে না পারি, ওকে হয়তো আমি সামলাতে পারবো না। এটা কোনো কথা হলো? আরে তোমার মতো বিজনেস ম্যাগনারের মেয়েকে ছেলের বউ করার জন্য কোটি কোটি ধনী আমাদের দেশে পা বাড়িয়ে বসে আছে। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার মেয়ের জন্য একটা যোগ্য পাত্র খুঁজে বের করব। আচ্ছা, খাওয়ার কি দরকার ছিল? বাসায় গেলে হতো না? শপিং এর একটা অংশ হচ্ছে খাওয়া। কথা বলিস না। এই বেয়ারা, এই আগে তোমার না ভালো জিনিস খাইলে বুঝতে পারবা। খাও, আমায় নিয়ে আলে। হালুয়া টাইট। না, আর খেতে পারবো না, চল যাই। ঠিক আছে, চলো। ড্রাইভার, গাড়ি কোথায়? ম্যাডাম, ম্যাডাম গাড়ি হাইজ্যাক হয়ে গেছে ম্যাডাম। What? স্যার আপনি মহান, আপনি বড় মহান, আপনি আমার গাড়িটাকে বাঁচাইছেন। এই নিন আপনার চাবি। ওস্তাদ, আরে কি এর লাগিয়া পরের জন্য কপালটা পাঠাইলা? পরের জন্য না, অন্যায়ের বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসা উচিত। পরপর দুটো দুর্ঘটনার হাত থেকে আপনি আমাকে বাঁচালেন। মনে হয় আপনার রাশির সাথে আমার একটা মিল। গরিবের সঙ্গে বড় লোকের রাশির মিল হয় না ম্যাডাম। আহা, আপনি সেই প্রথম দেখা থেকে ধনী আর গরিবের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে আসছেন। কেন বলুন তো? আমার কাছে তো গরিব আর বড় লোকের মধ্যে কোনো পার্থক্য নেই। আমারও ছিল না, কিন্তু শহরে আসার পর থেকে বড় লোকের চেহারা দেখে বড় লোকের প্রতি আমার ঘৃণা জন্মে গেছে। সব বড় লোকেরাই ঘৃণার নয়। চলুন। কোথায়? আপনি আমার দুটো উপকার করেছেন, আমি আপনার একটা করি। আপনার কপাল থেকে যে রক্ত পড়ছে সেটা আগে থামানো দরকার। গরিবের রক্ত পড়ে গেলে কোনো ক্ষতি হয় না ম্যাডাম। প্লিজ, আমি ধনী গরিব বুঝি না। আমি বুঝি প্রত্যেকটা মানুষের শরীরে একই পরিমাণ রক্ত থাকে, সেটা পড়ে গেলে নিশ্চয়ই ক্ষতি হবে। আর আমার উপকারের বিনিময়ে আমি আপনার এই ক্ষতিটা করতে পারি না। চলুন। কি ব্যাপার? আর ভাবার কিছু নেই, চলুন তো। আসুন।
বসুন। আপনি আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন, সেখান থেকে আবার বাড়িতে নিয়ে এলেন, আবার এখন। কোনো কথা বলবেন না, আপনি বসুন। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি আসছি। জি। কি হলো, এখনো তোর বাবার দেখেনি? দেখো তো কি কাণ্ড। শুধু ওর বাবার কথা বলছো কেন? আমার সাহেবেরও তো দেখা নেই। ওদের জন্য দেরি করে কোনো লাভ নেই, চলো আমরা আগ পড়িয়ে দিই। আসুন মৌলভী সাহেব। ছোট বাচ্চাদের বিয়ে পড়ার কোনো নিয়ম নাই, এ বেআইনি কাজ করলে পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে, এই কাজ আমি করতে পারবো না। ঠিক আছে, সরকারি খাতায় না হোক, আমরা আমাদের মনের খাতায় আমাদের 2 ছেলে মেয়ের বিয়ে ঠিক করে যাব। মায়া, রাজুর বাবা রুবির বাবার এ বিয়েতে মত নেই, তা আমি ঠিক বুঝতে পেরেছি। না, রাজুর বাবার মত ঠিকই আছে, কিন্তু সে একটা মিটিং এ গেছে, বলেছে মিটিং শেষে তাড়াতাড়ি চলে আসবে। পাবলিকের কাজ করতে গেলে ঘরের কাজে মন থাকে না। এই নাও মা, এই আংটিটা পরিয়ে দাও। নে বাবা, পরিয়ে দে। ভাবি, ভাবি সর্বনাশ হয়ে গেছে, রাজুর বাবা মিটিং এ বোমা লাগাতে মারা গেছে। মায়া, আমি বোধহয় বাঁচবো না, আমার বুকে ক্যান্সার। তাই এই বিয়েটা আমি দিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু সেই সৌভাগ্য আমার হলো না। তুই ওদের বিয়ে দিয়ে দিস। আমাদের দুবার দেখা, কিন্তু আপনার নাম আমার এখনো জানা হলো না। কি দেখছেন এমন করে? আপনার মাঝে আমার হারানো স্মৃতিকে খুঁজে বেড়াচ্ছিলাম। আচ্ছা, ওই ছবিটা কার? আমার। কেন বলুন তো? মধুপুরের কথা আপনার মনে আছে? মধুপুর? হ্যাঁ, মধুপুর। সেই পুকুর ঘাট, নদী, আমবাগান, আর ছোট্ট একটা ছেলে রাজু। রাজু? রবি! রবি! চল। রাজু! আমাকে ছেড়ে দাও! রাজু! আমাকে রাজুর কাছে যেতে দাও! রাজু! রবি! রবি! ওঠ। জানবেন আপনি রাজুর কথা জানলেন কি করে? বলুন, আমার রাজু কোথায়? বলুন, আমার রাজু কোথায়? তুমি তোমার রাজুকে চিনতে পারছো না রূপী? রাজু? হ্যাঁ, আমি তোমার সেই রাজু।
মাথায় পাগড়ি পরে এই তো আমি বর্ষে যে যাবো রে তোমার বাড়ি আলতা রাঙা পায়ে শোনো গো মেয়ে অঙ্গে চড়াবে তুমি বধূর শাড়ি বাজবে সানাই নাচবে সবাই বাজবে সানাই নাচবে সবাই বিয়ে হয়ে যাবে রে দুজনারি মাথায় পাগড়ি পরে বন্ধু তুমি বর্ষে যে যাবে রে আমার বাড়ি আলতা রাঙা পায়ে তো আমি অঙ্গে চড়াবো রে মধুর শাড়ি বাজবে সানাই নাচবে সবাই বাজবে সানাই নাচবে সবাই বিয়ে হয়ে যাবে রে দুজনারি মাথায় পাগড়ি পরে এই তো আমি বর্ষে যে যাবো রে তোমার বাড়ি বিয়ের পরে বাসর ঘরে তুমি আমি মিলব দুজন চোখে চোখে নাচামেখে কত কথা বলবো তখন পৃথিবীর কোলাহল যাবে রে থেমে জীবনের গল্পটা সাজাবো প্রেমে স্বপ্নের আকাশে দেব পাড়ি মাথায় পাগড়ি পরে বন্ধু তুমি বর্ষে যে যাবে রে আমার বাড়ি বলে মন পেলাম এখন আমি যেন নতুন জীবন হৃদয় ভরে নতুন করে ভালোবাসা করব গ্রহণ তুমি আছো এ বুকের মধ্যেখানে তুমি ছাড়া জীবনের নেই সমানে এক মন এক প্রাণ দুজনারে এ মাথায় পাগড়ি পরে এই তো আমি বর্ষে যে যাবো রে তোমার বাড়ি আলতা রাঙা পায়ে তো আমি অঙ্গে চড়াবো রে মধুর শাড়ি বাজবে সানাই নাচবে সবাই বাজবে সানাই নাচবে সবাই বিয়ে হয়ে যাবে রে দুজনারে মাথায় পাগড়ি পরে এই তো আমি বর্ষে যে যাবো রে তোমার বাড়ি আমার রাজুকে তুমি দেখে রেখো তার স্বপ্নকে পূরণ করো তাকে তুমি সুখে রেখো আল্লাহ তাকে তুমি সুখে রেখো মা 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 এই দেখো মা কাকে নিয়ে এসেছি